এই যে বদলে যাওয়া জীবন, স্ট্রাগল করছেন, ৳২,০০০ চাকরি করছেন আর ৳২০ জন্য আপনি লাঞ্চের টিফিনের টাকা পাচ্ছেন। তো সেই জীবন থেকে আপনি ধীরে, ধীরে মিডিয়াতে চলে আসলেন এবং এখন আপনাকে অনেকে চেনে, অনেক দর্শক আছে, আপনার ফ্যান বেজ আছে। আপনাকে আপনার কাজের জন্য সম্মান করছে। এই যে বদলে যাওয়া জীবনটাকে আসলে কিভাবে আপনি উপভোগ করছেন? আমি কিন্তু বদলাইনি। হয়তো আমার কর্মকাণ্ডের জন্য আমি একটা উত্তম ছিলাম, উত্তম অধিকারী ছিলাম। এখন অভিনেতা উত্তম অধিকারী, কৌতুক অভিনেতা উত্তম অধিকারী, রাইটার উত্তম অধিকারী ইত্যাদি ইত্যাদি অনেকেই বলে। যেমন সিনেমা, নাটক সব অঙ্গনেই তো আমি আছি। তো আমি ব্যক্তি উত্তম কিন্তু এখনো চেঞ্জ হই। আমি সেই উত্তম যেমন ছিলাম তেমনই আছি। হয়তো আমার অভিনয়ের ক্ষেত্রে যেমন আমরা এক একটা ক্যারেক্টার করি, কখনো পুলিশ হই, কখনো চোর হই, কখনো ভালো মানুষ হই, আহ, ওইটা হয়তো আমার চরিত্রের ক্ষেত্রে, আমার প্রফেশনের ক্ষেত্রে আমার অনেক পরিচিতি, অনেক কিছু হয়েছে এবং মিডিয়া থেকে জীবনে অনেক কিছু পেয়েছি। কিন্তু আমি সেই উত্তম, এখনো সেই উত্তম আছি। আমি সাধারণ জীবনযাপন আচ্ছা, করি। আমরা এই পর্যায়ে একটা আপনার কাছ থেকে একটা কমেডি বা জোকস কিছু একটা শুনতে চাই। আচ্ছা, এটা জোকস বলি। হুম, আসলে ঢেকি তো স্বর্গে গেলেও ধান মানতে হয়। তো যেহেতু সামনে বৈশাখ, তো আমি বৈশাখের উপরে একটা জোকস বলি। হ্যাঁ, হুম, হুম। তো আপনারা জানেন যে বৈশাখ মানে সারা বাংলাদেশে একটা হালকাটা, এটা হয়। তো তেমনি একটা ফকির ফকির 4-5 জন নিয়ে ওরা আসছে একজনের বাসায়, হালকাতার দাওয়াত টাওয়াত নিয়ে এসে বলছে, ওরা যেমন আসে গান গাইতে গাইতেছে, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায়। তখন বলছে, কি ব্যাপার, আজকে তো শুক্রবার না, তোমরা আসছো কেন? কয়, স্যার আমরা তো আজকে ভিক্ষা করতে আসিনি। তো কয়, কি করতে আসছো? কয়, আসছি আপনারা দাওয়াত করতে। কয়, আমার দাওয়াত করতে আসছো, বিষয়টা কি? কয়, কি কর স্যার, নতুন বছর নতুন দিন, পহেলা বৈশাখ 1433 সাল, সারা বাংলাদেশ জুড়ে হালকাতা ধুম পড়ে গেছে। তাই স্যার আমার এই ভিকারির কোম্পানির হালকাতা, এই জন্য আপনারা দাওয়াত করতে এসে। কয়, কি কও, মাথা খারাপ, ভিকারির হালকাতা, এর তো জীবনেও শুনিনি। হ্যাঁ, কয়, স্যার শুনবেন কি করে, অনেক গবেষণা করে আমি এই হালকাতার প্রচলন করছি, আর না করে করবো কি কোন স্যার, যে হারে বাকি বয়কা পড়ছে তা না করে পারলাম না। তখন উনি বলছে, ঠিক আছে তুমি ভিখারি হালকাতা করো, ভালো কথা, কিন্তু আমার জানা মতে তোমরা তো আমার কাছে কোনো টাকা পয়সা পাবা না, আমারে দাওয়াত করতেছো কেন? কই, স্যার আপনি তো ভুলে গেছেন, এই প্রত্যেক শুক্রবারে আমরা দলবল নিয়ে আপনার এখানে আসতাম, আসতাম না? কয়, হ। প্রত্যেক দিন আপনি আমাদের 10 টাকা করে দিতেন, দিতেন না? কয়, হ দিতাম। মনে আছে? কয়, আছে। কিন্তু যেদিন খুচরো থাকতো না সেদিন কি কইতেন? কই, পরে আসো পরে আসো। কিন্তু স্যার আমরা তো ব্যস্ত মানুষ আর আসতে পারিনি, তাই লিখে রাখছি, এই যে স্যার দাওয়াত দেখাচ্ছি, এই যে আপনার হলো 420 নম্বর বাসা, ফরিদুদ্দিন, 21 সপ্তাহ বাকি, এই 10 গুণ 21 মানে 210 টাকা। আপনি এক কাজ করেন, 10 টাকা ডিসকাউন্ট, 200 টাকা দিলেই হবে। তখন কইছে, এই মিয়া, আমি যে তোমাকে কইছি মাফ করো মাফ করো, তো তোমরা মাফ করো না? কই, স্যার কি কর, আপনারা হচ্ছেন কোটিপতি ধনী মানুষ, আপনাদের যদি মাফ করি তাহলে পরে আমি ফকির হালকাতা করবো কি করি? তখন বলছে, যাও, যত সব হালকাতা, আমি যেতে পারবো না। কই, স্যার আপনি রাগেন না, আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আপনি যেহেতু প্রথম কাস্টমার, আপনারে আমি প্রথম দাওয়াতপত্র দিছি, তো আপনি আমাদের এই ভিখারি কোম্পানির চিফ গেস্ট হয়ে যাবেন, যে টাঙ্গালের চমচম খেয়ে আসবেন, আর বড় একটা ভিখারি কোম্পানির হালকাতা দেবো, হালকা এই ক্যালেন্ডার দিয়ে দেবো, আর আসা যাওয়ার 5,000 টাকা কনভেন্সও দিয়ে দেবো। তো উনি কয়েছে, কালে কালে কত কিছু আর দেখবো, ভিখারির বলে হালকাতা। চমৎকার, চমৎকার। আচ্ছা, আমরা জানি যে আপনি বেশ কিছু কমেডি শোতে অংশগ্রহণ করেন, ইত্যাদি থেকে শুরু করে বেশ কিছু। সো এই যে ইত্যাদিতে শ্রদ্ধেয় হানিফ সংকেত না, স্যারের সাথে কাজ করা। আমি কখনো ইত্যাদিতে করিনি। আচ্ছা। অনেকেই হয়তো বলেন যে এই উত্তম ইত্যাদি করে, কিন্তু আসলে আমি ইত্যাদিতে ম্যাগাজিন অনুষ্ঠান করেছি বাংলাদেশে, ইত্যাদি ছাড়া হুম। যত ম্যাগাজিন অনুষ্ঠান হয়েছে বাংলাদেশে, সব ম্যাগাজিন চ্যানেল, সব ম্যাগাজিন অনুষ্ঠানে আমি আছি। মানুষ মনে করে কি ওই কমেডি করি মানে ইত্যাদি। আচ্ছা, তার তাহলে একটা কারণ হলো, পত্রিকায় বোধহয় একটা ভুল ইনফরমেশন ছিল। হ্যাঁ, তো সেটা হলো যে সংকেত দা বাংলাদেশে যদি অনব দেব, মানে ম্যাগাজিন অনুষ্ঠানের ক্ষেত্রে একজন দক্ষ কারিগর বলেন, একজন দক্ষ শিল্পী বলেন, সব কিছু বলে হানিফ সংকেত হেডসঅপ, আমি তাকে খুবই সম্মান করি। হুম। ইভেন ওনার সাথে আমার কাজ হয়নি, সেটারও কারণ আছে।
ওনার যারা অ্যাসিস্ট্যান্ট তারা বলছে তুমি যদি ইত্যাদি করো আর কোনো ম্যাগাজিন অনুষ্ঠান করতে পারবে না। তো আমি ধরেন 3 মাসে একটা অনুষ্ঠান করব, আমি যে রেমুনারেশন পাবো তাতে করে তো আমার সংসার চলবে না। তো সেই কারণেই আমি ওখানে করা হয়নি, বা হয়তো আমার ওরকম যোগ্যতা নাই যে ইত্যাদির কোনো অংশে আমাকে অংশগ্রহণ করানোর জন্য। সে কারণে হয়তো বা ওনারা ডাকেননি, যদি আমাকে ওইভাবে ডাকতেন নিশ্চয়ই আমি করতাম। আপনার সাথে আমার যখন অফ দ্য রেকর্ড কথা হচ্ছিল যে কিভাবে আসলে এই জায়গাটায় আসতেন, তো আপনি আমাকে বলেছিলেন যে ক্যাসেট শুনে শুনে। ও সো বাংলাদেশে ক্যাসেট মানে একটা বিশাল ব্যাপার ছিল সেই 90s, আমরা যারা 90s কিডস আছি, যে ক্যাসেট থেকে থেকে যে শোনা, তখন আমরা বিভিন্ন বিখ্যাত কমেডিয়ানদের ক্যাসেট শুনতাম, যে কমেডি। সো আচ্ছা, এটা আমি বলি, সেটা হলো যখন আমি টেলিভিশনে কাজ করলাম, বাংলাদেশ টেলিভিশনে যখন আমার ম্যাগাজিন অনুষ্ঠানটা প্রচার হলো, তারপরের দিন আমি রাস্তায় হাঁটতে পারতাম না, এই এই এরে দেখছি এরে দেখছি। তখন আমাকে এক বড় ভাই, ওনার নাম তপন ভাই, উনি শিল্পী, উনি আমাকে টেলিভিশন থেকে বললো চল তোকে আমি একটা ক্যাসেট কোম্পানিতে নিয়ে যাবো। তো গেলাম, সেটা হলো ডিসকো রেকর্ডিং কোম্পানি, ঝিকাতলায়, বাংলাদেশের প্রথম ক্যাসেট কোম্পানি। তো ওখানে জাভেদ ভাই ছিলেন, উনি খুব ভালো মানুষ, ওনার সাথে পরিচয় হলো। তো উনি বললো যে আমরা একটা ক্যাসেট করবো। তো এর আগে ওনাদের একটা ক্যাসেট ছিল রেডিও গুলিস্তান, খুব হিট, যারা অডিও ক্যাসেট শুনেছেন তারা জানবেন। তো ওই সময় যেমন বাংলাদেশের হানিফ সংকেত দা, উনি কিন্তু ক্যাসেট করতেন, কৌতুকের আনিস ভাই করতেন, সবাই অডিও ক্যাসেট। তো আমার আইটেমগুলো ওনারা শুনলেন। তো জাভেদ ভাই প্রথম ডিসকো রেকর্ডিং কোম্পানি থেকে আমার একটা অডিও ক্যাসেট করা হলো, সেই ক্যাসেটটা বেশ পরিচিত পেল। তারপরে অডিও ক্যাসেটতে পার হয়ে এরপরে আসলো আপনার ভিডিও ভিডিও সিডি, তারপরে আসলো ডিভিডি। ওটা তো অডিও ছিল, এরপরে ওটা ভিজুয়াল হলো। তো তখন কি হতো যে গ্রামগঞ্জে বিভিন্ন চায়ের দোকানে আমাদের এই ক্যাসেটগুলো ওরা চালাতো, চা বিক্রি হতো। এরপর তো দেশ বিদেশ ঘুরছি, বিভিন্ন জায়গায় শোতে গেছি, বাংলাদেশের 2-1 জায়গায় হয়তো বা।